পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে একটি অন্যতম ব্রিজ হলো হাওড়া ব্রিজ। বলতে গেলে এটা ভারতের একটা আইকনিক ল্যান্ডমার্ক, একটা ঐতিহাসিক ব্রিজ। যেই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লাখো লাখো মানুষ পারাপার করে, হাজারো হাজারো গাড়ি চলে। কিন্তু আপনি কি এটা জানেন যে এই ব্রিজে বিভিন্ন অতিপ্রাকৃতিক ভৌতিক ঘটনাও ঘটে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই রকমই একটা অতি প্রাকৃতিক ঘটনা শোনাবো, যে এই ঘটনাটা হাওড়া ব্রিজে ডিউটিরত অবস্থায় এক পুলিশ ইন্সপেক্টরের সাথে ঘটে। না, শুধু তার সাথেই নয়, ঘটনাটা অনেকের সাথেই ঘটে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মেন ঘটনায়। ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। হাই উৎপলদা, আমি অনির্বাণ সাহা, কলকাতার গড়িয়াহাট থেকে তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। তবে প্রথমেই বলে রাখি, এই ঘটনাটি আমার বা আমার পরিবারের কারোর সাথে ঘটেনি। ঘটনাটি ঘটেছে আমার পিসে মশাইয়ের জীবনে। আমার পিসে মশাই বর্তমানে রিটায়ার্ড পারসন, তবে উনি থেকে বছর দুয়েক আগেও কলকাতা ট্রাফিক পুলিশের একজন সাব ইন্সপেক্টর ছিলেন, এবং এই ঘটনাটা ওই ইন্সপেক্টর থাকাকালীন অবস্থাতে ওনার সাথে ঘটে। আমি পিসে মশাইয়ের নামটা ঘটনাতে নিচ্ছি না, কেননা এতে করে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ভিডিওটা অফিসিয়ালি কারো কানে পৌঁছালে হয়তো পিসে মশাইকে কড়া জবাবদিহি করতে হতে পারে। তাই নামটা গোপন রেখেই পিসে মশাই ঠিক যেভাবে ঘটনাটা আমাকে বলেছিলেন আমি ঠিক সেভাবেই ঘটনাটা লিখছি। তবে ঘটনা শুরু করার আগে প্রথমেই একটা কথা বলে রাখি, অবশ্য এই কথাটাও আমি পিসে মশাইয়ের কাছ থেকে জেনেছি। হাওড়া ব্রিজে শুধুমাত্র হাওড়ারই ট্রাফিক পুলিশ থাকে এমনটা কিন্তু না। আসলে এই ব্রিজটা যেহেতু দুটো জেলাকে সংযুক্ত করছে, মানে ব্রিজের যেহেতু একটা দিক হাওড়ায় পড়ছে এবং অন্য একটা দিক যেহেতু কলকাতায় পড়ছে, তাই এই ব্রিজের দুই প্রান্তে দুটো জেলারই আলাদা আলাদা ট্রাফিক পুলিশ থাকে। হাওড়ার দিকে থাকে হাওড়া সিটি ট্রাফিক পুলিশ, আর কলকাতার দিকে মানে বড় বাজারের দিকে থাকে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। তো আমার পেশামশাই যেহেতু কলকাতা ট্রাফিক পুলিশে চাকরি করতো এবং তার পোস্টিং যেহেতু হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডে হয়, তাই তাকে বেশিরভাগ সময়টাই এই হাওড়া ব্রিজের পূর্ব প্রান্ত মানে কলকাতার দিক এবং বড়বাজার মল্লিকপুরা মোড় এই জায়গাগুলোতেই ডিউটি করতে হতো। তো যাই হোক, এখন আসি মেন ঘটনায়। 2012 সালের 15ই ডিসেম্বর শনিবার, ওই দিন সকাল 11:45 লেক টাউনের এক গৃহবধূ অঞ্জু কিস্কু, বয়স প্রায় 35, সে হাওড়া ব্রিজের রেলিংয়ের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। আসলে ওই সময় তো এখনকার মতন এত উঁচু ব্যারিকেড তারকাটা এইসব ছিল না, তাই সেই সময় ব্রিজের রেলিংয়ে উঠে যে কেউই আরামসে ঝাঁপ দিতে পারত। আর সত্যি কথা বলতে এই ঘটনাগুলো হাওড়া ব্রিজে অনেক ঘটেওছে, যেই কারণেই বর্তমানে এরকম উঁচু ব্যারিকেড করা হয়েছে। তবে এই যে যারা ঝাঁপ দিত, এদের দেহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যেত না, কেননা আমরা সবাই জানি যে গঙ্গায় জোয়ার ভাটা হয়, আর জোয়ারের সময় যদি কেউ ঝাঁপ দেয় তাহলে তার দেহ যে পাওয়া যাবে না এটা বলাই যায়। তো এই মহিলাটিও ঝাঁপ দিয়েছিল ওই জোয়ারের সময়, কেননা তখন ঘড়ির কাঁটায় সকাল 11:45। আর সবচেয়ে বড় কথা, তার দুদিন আগেই মানে 13 তারিখ ওই দিন কিন্তু অমাবস্যা ছিল। আর এটা আমরা সবাই জানি যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে জোয়ারের সৃষ্টি হয়, এবং যেই জোয়ারের প্রভাব অমাবস্যা এবং পূর্ণিমা পড়ার 1-2 দিন আগের থেকে 1-2 দিন পর পর্যন্ত থাকে। তো যেই কারণে সেদিনও কিন্তু গঙ্গায় জোয়ারের সৃষ্টি হয়, যার ফলে ডুবুরি নামালেও মহিলাটির দেহকে আর পাওয়া যায়নি। জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তুমি এই ঘটনাটা 16ই ডিসেম্বর 2012 কলকাতার যে কোনো নিউজ পেপার, এমনকি ওই সময়কার বেশ কিছু নিউজ আর্টিকেলও পেয়ে যাবে। যাই হোক, এখানে আরেকটা কথা বলে রাখি, মহিলাটি গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে সে তার সোয়েটার, চটি, মোবাইল এগুলোকে ব্রিজের রেলিংয়ের ধারে রেখে তারপরেই কিন্তু ঝাঁপ দেয়।
আর এই ঝাঁপ দেওয়ার সময় এই ঝাঁপ দেওয়ার সাথে সাথেই লোকজন, পুলিশ সবই জড়ো হয়। তবে ট্রাফিক পুলিশ যেহেতু ওখানে ছিল, তাই তারাই ওই স্থানে আগে যায় এবং মহিলাটির রেখে যাওয়া ওই কিপ্যাড মোবাইল ঘেঁটে বেশ কিছু নাম্বার পায় এবং সেই নাম্বারগুলোতে ফোন করেই মহিলাটির নাম, তার বাড়ি কোথায়, তার বয়স কত, তার বাড়িতে কে কে আছে, এইসব ডিটেলসগুলো জানতে পারে। তবে তারা ফোন করে আরও একটা জিনিস জানতে পারে। তারা জানতে পারে যে মহিলাটি মানসিক সমস্যাতেও ভুগছিলেন। তার মানসিক সমস্যা এবং তার অত্যাচারের কারণেই তার স্বামী ও তার 2 সন্তান তাকে ফেলে কয়েকদিন আগেই তাদের দেশের বাড়ি ঝাড়খণ্ডে চলে যান। আর তারপর থেকেই মহিলাটি এই কলকাতা শহরে একাই থাকতেন, যেই কারণে সে একটা একাকিত্বতায় ভুগছিল। আর হয়তো ওই একাকিত্বতার কষ্ট সহ্য করতে না পেরেই সে এমন সিদ্ধান্ত নেয়। তবে ব্যাপারটা পুলিশদের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপার ছিল না, কেননা হাওড়া ব্রিজে এরকম ঘটনা তখন বহু ঘটত। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো পরদিন রাত থেকে, অর্থাৎ 16ই ডিসেম্বর রবিবার রাত থেকে। উৎপলদা, আমি এখন ঘটনাটা আমার পিসে মশাই আমাকে ঠিক যেভাবে বলেছে আমি ঠিক তার মতন করে বলার চেষ্টা করছি। ওই দিন রাতে আমি আর কয়েকজন কনস্টেবল আমরা ওই মল্লিকঘাট ফুল মার্কেটের দিকে ব্রিজের মেন পিলারটার কাছেই ছিলাম। তো যেহেতু রবিবার, তার উপর আবার শীতকাল, আর সময়টাও তখন প্রায় 1:50 কি 55, তাই লোকজনও বেশ অনেক কমই ছিল। ওই কয়েকটা ট্যাক্সি, কয়েকটা প্রাইভেট কার আর 2-1টা বাইক। আমরা নিজেদের মধ্যেই টুকটাক গল্প করছিলাম। তবে ঠিক এমন সময় হঠাৎই একটা মহিলা কণ্ঠের চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। কিন্তু আওয়াজটা যে কোন দিক থেকে আসছিল তা প্রথমে বুঝতে পারিনি, কেননা রাতের নির্জনতায় গঙ্গার ওই শো শো হাওয়ার শব্দে আওয়াজটা বাতাসের সঙ্গে পুরো মিশে গিয়েছিল। তবে আমরা কিন্তু খুব ভালো করে শোনার চেষ্টা করছিলাম যে আওয়াজটা কোন দিক থেকে আসছে। কোথাও কি কোনো খারাপ কাজ হচ্ছে, না কোনো পাগল মহিলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এরকম কাঁদছে? তবে কিছুক্ষণ পরেও যখন বুঝতে পারলাম না, তখন আমরা এবার চারিপাশটা খুঁজতে শুরু করি। ওখানে যে কজন ছিলাম প্রত্যেকেই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তবে এমন সময় আমার হঠাৎ করে কেন জানি না মনে হলো যে আওয়াজটা ব্রিজের নিচের পিলারের দিক থেকে আসছে। আমি সঙ্গে সঙ্গেই নিচের দিকে নেমে আসি, কিন্তু পিলারের দিকে যেহেতু যাওয়া সম্ভব নয়, তাই সামনের দিকে একটু এগিয়ে পিলারের দিকে আলোটা ফেললাম। তবে এই আলোটা ফেলতেই আমি পুরো পরিষ্কার দেখলাম যে ব্রিজের পিলারের একদম কাছেই একটি মহিলা তার মাথাটাকে দুটো আঁঠুর মধ্যে গুঁজে রেখে হাত দুটোকে মাথার কাছে ঢেকে একটানা কেঁদেই চলেছে। আমি তখন জোর করে চিল্লিয়ে তাকে বলে উঠি, এই কে কে ওখানে? কিন্তু না, মহিলাটি কোনো সাড়া শব্দই করলো না। সে সেই একটানা কেঁদেই চলল। সত্যি বলতে আমার কিন্তু এবার একটু খটকা লাগলো, কেননা আগের দিনের আত্মহত্যাকারী মহিলাটির সঙ্গে এই মহিলাটির অনেক মিল আছে। এই মহিলাটিরও বয়স প্রায় 35-এর কাছাকাছি। এই মহিলাটির পরনেও সেই একই রকমের লাল শাড়ি, আর সবচেয়ে বড় কথা, এই মহিলাটির চেহারা, গায়ের গড়ন সবকিছুই সেই মহিলাটির মতন। সত্যি বলতে আমার কিন্তু এবার একটু বেশ ভয় ভয় লাগতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গেই আমাদের বাকি স্টাফদের ডেকে উঠি। তবে আশ্চর্যের বিষয়, আমি যেই আমাদের বাকি স্টাফদেরকে ডাকলাম, ঠিক তখনই মহিলাটি তার মুখটা তুলল এবং সে আমার দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকালো। সে এমনভাবে তাকালো যে ওই মুহূর্তে আমার মুখ দিয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসা জোগাড়। আমি দেখি যে মহিলাটির চোখ দুটো মারাত্মক রকমের বড়, তার মুখে একটা ভয়ঙ্কর হিংস্র রাগ, আর ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার পুরো শরীরটাই জলে ভেজা। চুলের ডগা থেকে টপ টপ করে জল পড়ছে।
না, আমি ওখানে আর ১ সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি। সঙ্গে সঙ্গেই ওখান থেকে দৌড় দিয়ে উপরের দিকে উঠে আসি। তবে কয়েক ধাপ উপরে উঠতেই আমাদের বাকি স্টাফরাও ছুটে আসে। তারা এসে আমাকে জিজ্ঞাসা করে যে, "স্যার কি হয়েছে? আপনি এরকম দৌড়ে পালিয়ে আসছেন কেন? আর আপনি এরকম ঘাবড়েই আছেন কেন?" আমি তখন কোনো কিছু বলার মতন অবস্থায় ছিলাম না। তাই মুখে কোনো কিছু না বলে শুধু আঙুল দিয়ে ব্রিজের নিচটা ইশারা করলাম। ওরা নিচে নেমে ব্রিজের পিলারের দিকে আলো ফেলে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন ওরা আমাকে ওখান থেকে চিল্লিয়ে বলে ওঠে, "স্যার, এখানে কেউই তো নেই।" ওদের এই কথা শুনে আমি আবারও নিচে নামি, আবারও পিলারের দিকে আলো ফেলি, কিন্তু সত্যি কাউকেই দেখতে পেলাম না। তবে আমি ওদেরকে এবার পুরো ঘটনাটা খুলে বলি। ওরা আমার কথা বিশ্বাসও করে, কেননা ওরা নিচে নামার আগে অবধি ওই কান্নার আওয়াজটা শুনতে পেয়েছিল। কিন্তু ওরা যেই নিচে নামলো ঠিক তখনই ওই আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, ওরা এটা জানে যে আমি কখনোই মিথ্যে বলি না, তাই ওরা আমার কথাটা বিশ্বাস করে। না, সেদিন আর কোনো কিছুই ঘটেনি, কিন্তু পরদিন সকালে বাড়ি আসার পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগতে শুরু করে। দুপুরের দিকে কাঁপুনি দিয়ে জ্বরও আসে এবং সন্ধ্যের দিকে সেই জ্বরটা অনেকটাই বেড়ে যায়। তাই ওই দিন রাতে আর ডিউটিতে যাইনি। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়লাম। তবে কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই, কিন্তু ঘুমটা ভাঙলো সেই একই রকম একটা চাপা কান্নার আওয়াজে, যেই আওয়াজটা আমার রুমের ভিতর থেকেই আসছিল। আমি বিছানা থেকে উঠে পুরো ঘরটাই ভালো করে একবার ঘুরে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এদিকে তোর পিসি তখনও ঘুমাচ্ছে, পাশের ঘরে তোর ভাইও ঘুমাচ্ছে। তো আমি আবারও বিছানায় গিয়ে শুবো, ঠিক তখনই আমার ড্রেসিং টেবিলের আয়নার দিকে চোখ পড়ল। আর এই আয়নার দিকে চোখ পড়তেই আমি পুরো চমকে উঠি। ঘরের ওই নাইট ল্যাম্পের হালকা আলোতেই আমি পুরো পরিষ্কার দেখি যে যেই মহিলাটি গতকাল রাতে ওই ব্রিজের পিলারের কাছে বসে কান্নাকাটি করছিল, সেই মহিলাটি সেই একই রকমভাবে আয়নার ভিতর বসে আছে এবং সে একই রকমভাবেই কান্নাকাটি করছে। আমার তো এই দৃশ্য দেখে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। তবুও আমি কোনো রকমে উঠে ঘরের লাইটটা জ্বালাই, কিন্তু অবাক করার বিষয়, লাইট জ্বালানোর সাথে সাথেই সে পুরো গায়েব হয়ে যায়। সত্যি বলতে ওই দিন বাকি রাতটা আমি আর ঘুমোতে পারিনি। তবে তোর পিসিকে আমি ওই মুহূর্তে এসব বলিনি, কেননা আমি ভেবেছিলাম যে ওকে এসব বললে ও ভয় পাবে। কিন্তু ওর সাথেও ঘটলো। হ্যাঁ, ওর সাথেও ঘটলো পরদিন দুপুরে। ওই সময় তোর পিসি রান্নাঘরে রান্না করছে, আমি বারান্দায় বসে টিভিতে খবর দেখছি। তো এমন সময় তোর পিসি একটা ভয়ার্ত কণ্ঠে হঠাৎই চিৎকার করে ওঠে। আমি তো ওই চিৎকারের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গেই রান্নাঘরে ছুটে যাই আর ওকে জিজ্ঞাসা করি যে কি হলো। ও তখন কোনো কিছুই বলতে পারে না, শুধু থরথর করে কাঁপছে। তবে কিছুক্ষণ পর ও একটু স্বাভাবিক হলে আমাকে বলে যে আমি তো রান্না করছিলাম, তবে পেছন ঘুরে যেই মশলার ডিবাটা নিতে গেলাম, ঠিক তখনই ওই চৌকাঠের সামনে একজন মহিলাকে দেখলাম। মহিলাটার পরনে একটা লাল রঙের শাড়ি, আর পুরো শাড়িটাই তার পুরো শরীরটাই ভেজা। তার শরীর থেকে টসটস করে জল গড়িয়ে পড়েছে, আর গা থেকে গঙ্গার পাক মাটি যেরকম গন্ধ হয় ঠিক সেই রকম একটা গন্ধ ভেসে আসছে। তবে তার মাথাটা নিচের দিকে নামানো ছিল, সেই কারণে তার মুখটা আমি দেখতে পাইনি। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করলাম যে কে তুমি, সে তখন কোনো উত্তরই দিল না, উল্টে আমার চোখের সামনেই পুরো অদৃশ্য হয়ে গেল। তোর পিসির মুখে এই কথাটা শুনে আমি কিন্তু বেশ
প্রচণ্ডই ভয় পেয়েছিলাম। তবে আর কোনো কিছু গোপন করিনি। ওই দিনই তোর পিসিকে সমস্ত ঘটনা খুলে বলি। তবে ঘটনা আরও ঘটেছিল। ওই দিন রাতেও যেহেতু আমি ঘরে ছিলাম, তাই সেদিনও একটু সকাল সকাল খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়েছিলাম। তবে সেদিন ঘুম আসেনি, কেননা এমনিতেই শরীরটা ভালো নেই, আগের রাতে ঘুমও হয়নি, আর সবচেয়ে বড় কথা রবিবার রাত থেকে যা যা ঘটছে সেগুলো বারবারই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই তখনও ঘুমটা ধরেনি, জেগেই আছি। এদিকে তোর পিসি কিন্তু তখন ঘুমিয়ে গেছে। তবে আমি একবার বাথরুম যাওয়ার জন্য বারান্দায় বেরোলাম, আর এই বারান্দায় বেরোতেই আমি দেখলাম যে তোর ভাইয়ের রুমের দরজাটা অর্ধেক খোলা। তবে বারান্দাও অন্ধকার আর তোর ভাইয়ের ঘরটাও অন্ধকার। আমার একটু খটকা লাগলো, কেননা ও যদি দরজা খুলে বাথরুমেও যাই তাহলে বারান্দার লাইটটা তো জ্বালাবে। আমি সঙ্গে সঙ্গেই ওই দরজা দিয়ে একবার ভিতরে উঁকি মারি। তবে এই উঁকি মারতেই আমি যা দেখি তা দেখে আমার সারা শরীরে একটা কারেন্ট বয়ে গেল। ওই নাইট ল্যাম্পের অল্প আলোতেই আমি পুরো পরিষ্কার দেখলাম যে তোর ভাই ঘুমাচ্ছে, কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মহিলা, এবং সে তার হাত দিয়ে তোর ভাইয়ের মাথায় স্পর্শ করছে, যেন তাকে আদর করছে। তবে এই দৃশ্য দেখে আমি চুপ থাকতে পারিনি। আমি সঙ্গে সঙ্গেই জোর করে চিৎকার করে উঠি, আর এই চিৎকার করতেই সে পুরো মিলিয়ে যায়। তবে এই চিৎকারের আওয়াজ শুনে সে মিলিয়ে গেলেও তোর ভাই, তোর পিসি ওরা কিন্তু জেগে ওঠে। আমি তখন ওদেরকে পুরো ঘটনাটাই বলি। না, সেদিন আমরা আর ঘুমাইনি, বাকিটা রাত জেগেই কাটাই। তবে পরদিন সকালে জ্বরটা মোটামুটি কমে যায়, আর এই জ্বরটা কমতেই আমি কিন্তু আমাদের একবার ট্রাফিক গার্ড অফিসে যাই। তবে সেখানে যেতে না যেতেই আমি এর মুখে আরও বেশ কিছু ঘটনা শুনি। এই যেমন সোমবার রাতে রাত ৩টার সময় দেবাশিস নামের এক কনস্টেবল হঠাৎই খেয়াল করে যে কিছুটা দূরেই ব্রিজের রেলিংয়ের উপর কোনো এক মহিলা বসে আছে। তো দেবাশিস ভাবে যে আবার হয়তো কেউ আত্মহত্যা করতে যাচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গেই মহিলাটির দিকে ছুটে যায়। কিন্তু অবাক করার বিষয়, সে কিছুটা এগোতেই মহিলাটি পুরো অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো তো ছিল শুধুমাত্র আমাদের পুলিশদের সাথে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু এই দুদিনে পুলিশরা ছাড়াও বেশ কিছু সাধারণ মানুষও এই ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। এই যেমন ওই সোমবার দিন রাতেই ওই রাত তো 2টোর দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্রিজ তখন মোটামুটি বেশ অনেকটাই ফাঁকা, কিন্তু তারপরেও হাওড়ার দিক থেকে আসা এক ট্যাক্সি সে যখন বড় পিলারের কাছটায় আসে, ঠিক তখনই সে হঠাৎ করেই তার গাড়ির ব্রেক কষে। সে এমনভাবেই ব্রেকটা কষে যেন তার সামনে আচমকাই কোনো গাড়ি বা কোনো মানুষ চলে এসেছে। তো তার ওই ব্রেক কষা থেকে ওখানে যারা ডিউটি করছিল তারা সঙ্গে সঙ্গেই তার কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, হঠাৎ করে এভাবে ব্রেক কষলে কেন? তখন সে বলে ওঠে, স্যার, একটা মহিলা আচমকাই আমার গাড়িটার সামনে চলে আসে, আমি তাকে দেখে ব্রেকটা কষলাম, কিন্তু মহিলাটি যে কোথায় চলে গেল বুঝতে পারছি না। এইরকমই আরও একটা ঘটনা ঘটল মঙ্গলবার। ওই দিন এক মধ্যবয়স্ক ব্যক্তি হাওড়ার দিকে যাচ্ছিল। তবে সে যখন ওই বড় পিলারটার কাছে আসে তখন সে হঠাৎ করেই পুরো বাইক সমেত রাস্তায় পড়ে যায়। অথচ রাস্তা তখন মোটামুটি পুরোই ফাঁকা। তবে আমাদের স্টাফরা যখন তাকে গিয়ে তুলে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি পড়লেন কি করে, তখন সে বলে ওঠে যে আমি বুঝতে পারছি না, আমি তো ঠিকভাবেই আসছিলাম, কিন্তু যখন এই জায়গাটায় এলাম তখন হঠাৎ করেই আমার কেন জানি না মনে হলো যে কেউ যেন আমাকে ঠেলে দিল। মানে এমন সব ঘটনা ঘটছিল যে যার কোনো যুক্তি নেই। তবে এই ঘটনাগুলো আমাদের প্রত্যেকটি স্টাফের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।
কেউই আর রাতের বেলায় ওই জায়গায় ডিউটি করতে চায় না। এদিকে আমিও আমার সাথে যা যা ঘটেছে পুরো ঘটনাটাই আমাদের সিনিয়র অফিসারকে বলি। তাকে এটাও বলি যে তোর ভাই পিসি ওরা কিভাবে আতঙ্কে আছে, ওদের সাথে কি কি ঘটছে। তখন ওই অফিসার আমাকে বলেন, হ্যাঁ, আমি দেবাশিস এবং অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছি। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আপাতত যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছেন ততক্ষণ দিনেই ডিউটি করুন, আমি দেখছি ব্যাপারটাকে কি করা যায়। ওনার কথা মতো আমি দিনেই ডিউটি করি। তবে রাতে যারা ডিউটি করতো তাদের অনেকেই অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হতো। এই যেমন কেউ কেউ কখনো কান্নার আওয়াজ শুনতে পেত, কেউ কেউ আবার ব্রিজের উপর ধোঁয়াশার মতন কোনো জিনিসকে দেখতে পেত, আবার কেউ কেউ ব্রিজের রেলিংয়ে কাউকে বসে থাকতেও দেখত। তবে ঘটনাগুলো যেহেতু দিনকে দিন বেড়েই চলছিল, তাই আমাদের অফিস থেকে এক পুরোহিতকে ডাকা হয় এবং তাকে পুরো ঘটনাটা বলে তাকে জিজ্ঞাসা করা হয় যে কিভাবে আমরা এই ঘটনা থেকে মুক্তি পাব। তখন সেই পুরোহিত একটা কথাই বলেন যে ওর আত্মা এখনো শান্তি পায়নি, এই জন্যই ও এমন করছে। আসলে অনেক আত্মা শান্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরকম অনেক উপদ্রবই করে। তবে চিন্তা করার কারণ নেই, ওর পরিবার শান্তি সম্পূর্ণ করলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই হয়েছিল। মহিলাটির মৃত্যুর 11 দিনের দিন থেকে আর কোনো কিছুই ঘটেনি। তবে এই হাওড়া ব্রিজ কোনো সাধারণ ব্রিজ নয়, এখানে বহু আত্মহত্যা হয়েছে। অনেক মৃত মানুষের পাশাপাশি অনেক জ্যান্ত মানুষকেও ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে এই ব্রিজে এখনো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভৌতিক ঘটনা ঘটে। আর আমার জীবনেও এই হাওড়া ব্রিজ নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। তোকে তো অনেক ঘটনা বলেওছি। হ্যাঁ, পিসেমশাই আমাকে হাওড়া ব্রিজ নিয়ে অনেক ভৌতিক ঘটনাই বলেছে। আমি হাওড়া ব্রিজের অনেক ঘটনাই জানি। তো উৎপলদা, আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি যদি চাও যে এই ঘটনাগুলো আমি তোমাকে লিখে পাঠাই, তাহলে তুমি তো আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাকে লিখে পাঠাবো। তো এটাই ছিল আজকের ঘটনা। আচ্ছা, আপনি হাওড়া ব্রিজের কি আরও বাকি ঘটনাগুলো শুনতে চান? যদি চান তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনির্বাণ ভাইয়ের সঙ্গে কথা বলে সেই প্রত্যেকটি ঘটনাই নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 10টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। আর হ্যাঁ, লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে, প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এতে করে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, এই ঘটনাতে ওই মহিলা ভূতকে মোট কতজন দেখেছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস, বাঁকুড়া থেকে নীলকণ্ঠ শেঠ ও প্রিয়াঙ্কা দে, দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস, কলকাতা থেকে মমতা মুখার্জি, মনীষা দত্ত রয় ও সৌজাত্য ঘোষ, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সুরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী, উত্তর 24 পরগনা থেকে শ্রেয়া দাস মুখার্জি, অসীম নন্দী, চিরঞ্জিত অধিকারী, আদিত্য রয়, সমা বোস ও আরিয়ান মিত্র, নদিয়া থেকে সাথী দাস ও দেবতী বিশ্বাস, হাওড়া থেকে গৌরব মল্লিক, বাদল খটিয়াল, সরবাণী দত্ত, এসকে আমিরুল ইসলাম ও চিন্ময় মান্না, পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক ও রাধে শ্যামপাল, মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল এবং সর্বশেষ দক্ষিণ 24 পরগনা থেকে অয়ন মণ্ডল। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।